প্রিয় দেশবাসী, এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এই প্রচেষ্টা চলমান থাকবে। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। ব্রেকিং নিউজ। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই মুহূর্তে যিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন বা দলটিকে লিড করছেন বলা যায় বাংলাদেশে, তিনি হচ্ছেন জনাব সালাউদ্দিন সাহেব। আর অপরদিকে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম। এর মধ্যে নির্বাচন চান। আমি অনেক ভেবেছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য এই রকম একটা ভুল করা কি সঙ্গত? এটা গরিব মানুষের জন্য বিলানোর জন্য চাল দিচ্ছে, আপনার বাড়িতে রাখার জন্য চাল। ফেসবুকে ভাইরাল 19 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে। বলা হচ্ছে একজন ব্যক্তি যত ভালোই হন না কেন, যত দক্ষ প্রশাসক, যত বেশি হন না কেন, শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি, সেটা টেকসই হবে না। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে মাপের ব্যক্তি, সারা দুনিয়াতে তার যে অবস্থান, বাংলাদেশে তার যে অবস্থান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগত। নিয়মিত পাওয়া তাজা এবং গরম খবর। কেমন হবে আজকের ভিডিওটি, কেমন হতে চলেছে আজকের ভিডিওটি, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। আশা রাখবো আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা না পারিয়ে বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে রিকোয়েস্ট করবো, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে লাইক করে দিই আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। প্রিয় দেশবাসী, এই জাতির জন্য মহা সংকট সৃষ্টি হবে। কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। এই প্রচেষ্টা চলমান থাকবে। নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। প্রিয় দেশবাসী, গত 16 বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি রেখেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে। ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি 9.32% নেমে এসছে, যা 22 মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি 8%-এর নিচে নেমে আসবে বলে আশা করছি। দেশের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিতে স্বস্তি এনে দিয়েছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে রেমিটেন্স ধারাবাহিকভাবে বেড়েছে। ফেব্রুয়ারি মাসে রেমিটেন্স প্রবাহ রেকর্ড গড়েছে, প্রায় 25% বৃদ্ধি পেয়ে $2.5 বিলিয়ন পৌঁছেছে। রেমিটেন্স যোদ্ধারা আমাদের দেশের অর্থনীতি গড়ার বীর সৈনিক। তাদের জন্য প্রক্রিয়াগত যেসব বিষয় রয়েছে সেগুলো সহজ করে দেওয়া আমাদের দায়িত্ব। তারা যেন ভোগান্তির শিকার না হন, দূতাবাস যেন ঠিকমতো কাজ করে, এটি নিশ্চিত করার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। আগামী নির্বাচনে যেন তাদের ভোটাধিকার দিতে পারি, সেজন্য কাজ করছি। পলাতক সরকারের আমলে চট দখলের মতো দেশের ব্যাংকগুলো দখল করে নেওয়া হয়েছিল। আমানতকারীর টাকাকে তারা নিজেদের ব্যক্তিগত টাকায় রূপান্তরিত করে ফেলেছিল। অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ ছিল ব্যাংকিং ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনা, আমানতকারীর স্বার্থ রক্ষা করে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হিসাবপত্রে বিশ্বাসযোগ্যতা স্থাপন করা। ব্যাংকিং ব্যবস্থায় আস্থা প্রতিষ্ঠা করা গেছে, এর ফলে অর্থনীতিতে শৃঙ্খলা ফিরেছে। অন্তর্বর্তী সরকারের অর্জনগুলোর মধ্যে এটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। গত সরকারের লুটপাটের মহোৎসবে গত 15 বছরে $234 বিলিয়ন পাচার হয়েছে। এটা আমরা জানি। কত রকমভাবে পাচার হয়েছে তাও জানার বিষয়। অভিনব এক একটা পদ্ধতি ছিল। পাচারের একটা পদ্ধতি সবাইকে হতভম্ব করে দিয়েছে। এই পাচার হয়েছে বিদেশে অধ্যয়নরত সন্তানের কাছে টাকা পাঠানোর নামে। তিনি সন্তানের লেখাপড়ার জন্য এক সেমিস্টারের অর্থাৎ 3 মাসের খরচ বাবদ অফিসিয়াল ব্যাংকিং চ্যানেলে পাঠিয়েছেন $3.33 লক্ষ, অর্থাৎ প্রায় 400 কোটি টাকা। পাচারের এর চাইতে বেশি তাক লাগানো পন্থা আর কি আছে, তার কোনো সীমা আছে বলে আমার মনে হয় না। আইন, নিয়ম, নীতির জায়গায় যখন হরিলুট প্রতিষ্ঠিত হয়, তখন এমন সব কিছুই সম্ভব। এই অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে ইতিমধ্যে আন্তর্জাতিক তৎপরতা জোরদার করা হয়েছে। প্রিয় দেশবাসী, অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। ইতিমধ্যে ডিপি ওয়ার্ল্ড, সিঙ্গাপুর পিএসএ, এপি মোলার মার্কস কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব করেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বতঃস্ফূর্তভাবে পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। এটা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে,
জাতিসংঘের বার্ষিক বৈঠকে আপনাদের মনে আছে বিশ্বের সরকার প্রধানরা কীভাবে আমাদের সঙ্গে আগ্রহ নিয়ে দেখা করতে এগিয়ে এসছে। তারপর থেকে যে কোনো সম্মেলনে গিয়েছি, দেখেছি আন্তর্জাতিক নেতৃবৃন্দের আগ্রহ কীভাবে ক্রমেই বেড়ে চলেছে। জানুয়ারি মাসে সুইজারল্যান্ডের ডাভোসে গিয়েছিলাম। এই সম্মেলনে 47টি পৃথক ইভেন্টে আমার অংশগ্রহণ করতে হয়েছে। বিভিন্ন দেশের সরকার প্রধান, মন্ত্রী, বিশ্ব বাণিজ্যের নায়করা, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছে। তারা আমাদের পাশে থাকার জন্য আন্তরিক আগ্রহ প্রকাশ করেছেন। সম্প্রতি আমি সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলাম। তারা বিগত সরকারের সময় আমাদের ভিসা বন্ধ করে দিয়েছিল। আমরা সেই দেশের ভিসার দরজা খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আশ্বাস দিয়েছেন তাদের দিক থেকে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভিসার দরজা উন্মুক্ত করবেন। আমি আশা করছি সেটা দ্রুতই উন্মুক্ত হবে। আমি সংযুক্ত আরব আমিরাতকে আমাদের দেশে শিল্প কারখানা গড়ে তোলার জন্য একটি শিল্পাঞ্চল করার প্রস্তাব দিয়েছি। তারা এই বিষয়ে আগ্রহ জানিয়েছে। শিল্পাঞ্চলে 2টি কাজ দিয়ে তারা শুরু করবে। এই জন্য কথাবার্তা শুরু হয়েছে। প্রথমে মুসলিম বিশ্বে সরবরাহের জন্য একটি হালাল গোশত প্রক্রিয়াজাত করার কারখানা করবে। এরপর মৎস্য প্রক্রিয়াজাতকরণের জন্য কারখানা স্থাপন করবে। তারা আমাদের নতুন সামুদ্রিক বন্দর পরিচালনা করার জন্যও আগ্রহ জানিয়েছে। প্রিয় দেশবাসী, বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া আমাদের অন্যতম লক্ষ্য। এই লক্ষ্যে আমরা আসিয়ানের সদস্য হিসেবে যোগদান করার বিষয়ে আগ্রহের কথা জানিয়েছি। এই বছরের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছে। মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাদের আবেদনের প্রতি সমর্থন জানিয়েছেন, আমাকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন। আমি এই আমন্ত্রণ গ্রহণ করেছি। মালয়েশিয়া রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের সম্মেলন আয়োজনের দায়িত্ব নিয়েছে। আমাদের দেশ থেকে শ্রমিক নিয়ে যাবার ব্যাপারে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়েছিল সবগুলো সমাধানের জন্য আন্তরিকভাবে তারা কাজ করছে। আগামীকাল 4 দিনের সফরে আমি চীন যাচ্ছি। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আমার বৈঠক হবে। চীনের বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের সিইওদের সঙ্গেও বৈঠক করব। পৃথিবীর সর্ববৃহৎ চাইনিজ সোলার প্যানেল নির্মাতা প্রতিষ্ঠান লংজি বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে কাজ করছি। এছাড়া প্রযুক্তিগত সহায়তা, মেডিকেল সহায়তা, স্বল্প মূল্যে চিকিৎসা সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। তারা আমাদের দেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করতে চায়। এটা খুব দ্রুতই শুরু হবে। এই সফরের মধ্য দিয়ে আমাদের 2 দেশের সম্পর্ক ঘনিষ্ঠতর হবে। আমি বরাবরই বলে এসেছি, আমরা মহা সৌভাগ্যবান এক জাতি। পৃথিবীর মানচিত্রে আমাদের অবস্থানের কারণে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই 4টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে 4 দেশই লাভবান হবে। নেপাল ও ভুটান আমাদের জলবিদ্যুৎ দিতে অত্যন্ত আগ্রহী, আমরাও নিতে আগ্রহী। বাংলাদেশের শিল্পাঞ্চল গড়ে তুলতে এর কোনো বিকল্প নেই। আমাদের রয়েছে এক বিস্তীর্ণ মহাসাগর। ভৌগোলিক অবস্থানগত কারণে আমাদের সামনে বিরাট অর্থনৈতিক সুযোগ এনে দিয়েছে। কুমিরা থেকে টেকনাফ পর্যন্ত দীর্ঘ উপকূল ভূমি। এই দীর্ঘ উপকূল জুড়ে বিরামহীনভাবে অনেকগুলি আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ আন্তর্জাতিক মানের সমুদ্র বন্দর, শিল্প কারখানা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা স্থাপন করা গেলে পুরো অর্থনৈতিক অঞ্চলের ভবিষ্যৎ দ্রুত পরিবর্তন সম্ভব। নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারলে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের নির্ভরশীলতা কমবে। বর্তমানে বিশ্ববাসী পরিবেশ রক্ষায় সচেতন, তারা এটাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমিয়ে পরিবেশ বান্ধব বিকল্প পাওয়া গেলে বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ করা যাবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার পরিপ্রেক্ষিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ যথাসময়ে শেষ করার বিষয়ে আমরা জোর দিচ্ছি। রোসাটমের মহাপরিচালক আমাকে বলেছেন শিগগিরই বিদ্যুৎ কেন্দ্রটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আমাদের পণ্য পৃথিবীর পণ্য। এই পণ্য নেপালে যাবে, ভুটানে যাবে, ভারতের 7 সিস্টার্সে যাবে। প্রতিবেশীদের পণ্য আমাদের এখানে আসবে, সারা পৃথিবীর কাছে পৌঁছে যাবে। এইভাবেই এটি একটি লাভজনক অর্থনৈতিক অঞ্চল হিসেবে দাঁড়িয়ে যাবে। আর এই অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার এই দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। দুর্নীতির ফলে শুধু যে সব কিছুতে অবিশ্বাস্য রকম ব্যয় বৃদ্ধি পাচ্ছে তাই না, এর ফলে সরকার ও জনগণের সকল আয়োজন বিকৃত হয়ে যায়। সরকারের লক্ষ্য, নীতিমালা, প্রাতিষ্ঠানিক আয়োজন, সরকারি কর্মকর্তাদের দায় দায়িত্ব যা কিছু কাগজে লেখা থাকে তার সব কিছু অর্থহীন হয়ে যায়। দেশ চলে অলিখিত আয়োজনে। সরকারকে চলতে হয়, ব্যবসায়ীকে চলতে হয়, শিল্পপতিকে চলতে হয়, বিনিয়োগকারীকে চলতে হয়, দেশের সকল নাগরিককে এই অলিখিত নিয়মে চলতে হয়। নাগরিককে এই অদৃশ্য জগতের সঙ্গে মোকাবেলা করে টিকে থাকার বিদ্যায় পারদর্শী হতে সাধনা করতে হয়। দৈনন্দিন জীবনে টিকে থাকা এবং সাফল্য অর্জনের জন্য একটা নতুন ভাষা আয়ত্ত করতে হয়। চারদিকে কী শব্দ বলা হচ্ছে, কাগজে কী লেখা হচ্ছে তা মনে মনে দ্রুত অনুবাদ করে তার মর্মার্থ বুঝে নিতে হয়। তা না হলে দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়া যায় না। সবচেয়ে বড় মুশকিল হলো এর কোনো অভিধান নেই, কারণ ব্যক্তি বিশেষে, স্থান বিশেষে, পরিস্থিতি বিশেষে এর অর্থ ক্রমাগতভাবে পাল্টে যায়। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না।
একজন ব্যক্তি যত ভালোই হন না কেন, যত দক্ষ প্রশাসক, যত বেশি হন না কেন, শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি, সেটা টেকসই হবে না। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে মাপের ব্যক্তি, সারা দুনিয়াতে তার যে অবস্থান, বাংলাদেশে তার যে অবস্থান, এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা, তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত দেখিয়েছেন, আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন, সেটার উপরে আমরা আস্থা রাখি। 1-2 দেখুন, আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করবে, তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে, তার মর্যাদা, সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এখন এই যে 5ই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা, সেটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে, নাকি সেনাবাহিনী আসলে এই জনগণকে, মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না। সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না। সেটা আমরা সেনাপ্রধানের মিটিং এর মধ্য দিয়ে, সেনাবাহিনীর সাথে মিটিং এর পরে তার বক্তব্য শুনেছি। এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানের জনগণের যে উত্থানটা ঘটেছে, তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে, অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে। এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, সেই ক্ষেত্রেও তাদের মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা, তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা দিয়েছে। ব্রেকিং নিউজ। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এই মুহূর্তে যিনি মুখপাত্র হিসেবে কাজ করছেন বা দলটিকে লিড করছেন বলা যায় বাংলাদেশে, তিনি হচ্ছেন জনাব সালাউদ্দিন সাহেব। আর অপরদিকে এনসিপির প্রধান আহ্বায়ক যিনি আছেন নাহিদ ইসলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে যখন গতকালকে বৈঠক হয়েছে, সেখানে ঠিক পাশাপাশি চেয়ারেই বসেছিল নাহিদ ইসলাম এবং সালাউদ্দিন সাহেব। গণমাধ্যমে আসা কিছু ফুটেজে দুইজনকে দুইটা মোড়ে দেখা গেছে, কিন্তু এর মাঝখানে সেখানে ঘটে গেছে ভিন্ন রকম এক ঘটনা। গতকালকে প্রধান উপদেষ্টার সামনেই দুইজন প্রচন্ড তর্কাতর্কিতে জড়িত হয়েছিলেন। তবে এই ক্ষেত্রে এনসিপির যে বক্তব্যগুলো বা কথাগুলো, তাদের বক্তব্যে মনে হয় সারা বাংলাদেশে শুধুমাত্র তারাই দেশপ্রেমিক, আর বাকি যারা আছে তারা আসলে দেশপ্রেমিক না। আমি মনে করি যে নাহিদের কথাটার মধ্যে ভেজাল আছে। কেন? সালাউদ্দিন সাহেব এবং নাহিদের মধ্যে তর্কাতর্কির ইস্যুটা ছিল নির্বাচন। এই নির্বাচন ইস্যুতে নাহিদ এক পর্যায়ে একটা অধ্যত্বপূর্ণ কথাই বলেছে যে যারা এই মুহূর্তে নির্বাচন চাইবে সংস্কার শেষ করার আগে, তারা ভারতের সুরে কথা বলছে। এই কথাটার রাজনৈতিক ওজন এটা কিন্তু অনেক, যে বাংলাদেশের দল ভারতের কথা অনুযায়ী চলে। বিএনপি মানে বিএনপিকে ভারত যা বলে এই মুহূর্তে বিএনপি গোলামের মতন ঠিক ওই জিনিসগুলোই ফলো করছে, যেমনটা আওয়ামী লীগ করতো। নাহিদের কথা কিন্তু এই জিনিসটা এভাবে আসছে। প্রত্যুত্তরে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি আবার বলছেন, যারা এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে না তারা কি যুক্তরাষ্ট্র এবং চীনের সুরে কথা বলছে? কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাকআপ হিসেবে অনেকেই ভাবছে যে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করছে। বৈঠকটি হওয়ার কথা ছিল সংস্কার ইস্যুতে, কিন্তু সেখানে আভ্যন্তরীণ সূত্রগুলো বলছে যে সংস্কারের তুলনায় নির্বাচন নিয়ে দুই পক্ষ সেখানে বাদানুবাদে জড়িত হয়। আমি এই একটা জিনিস আজকাল বুঝি না, যে ট্যাগিং এর রাজনীতি নিয়ে শেখ হাসিনার যে বদনাম ছিল, এটার পুরাটাই এনসিপি দায়িত্ব নিছে, তারা কাটাই দিবে। কেন? কথায় কথায় ভারতের দালাল, কথায় কথায় ফেসিস্টের দোসর, মানে এদের মন মতো না হইলেই এরা যারে তারে ফেসিস্টের দোসর এবং কি ভারতের দালাল হিসাবে চিহ্নিত করে নেয়। আর এই কাজগুলোর অনেকটা বড় অংশ কিন্তু আমাদের অনলাইন কিংদের মাধ্যমে হচ্ছে, যে ভারত যেটা বলবে সেটা বিএনপি এখন পালন করছে। ইভেন ধরেন পলিটিক্যালি বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বক্তব্যগুলো আসে, এগুলো কিন্তু একটা ইফেক্ট হিসেবে কাজ করছে। নির্বাচন এই দেশে এখন কে না চায়? আমরাও সংস্কার চাই, আমিও সংস্কারের পক্ষে, যে মেজর যে সংস্কারগুলো এগুলো করা যায়। আপনি বাংলাদেশের এবারের বাজেটটা দেখেন, কি পরিমাণ সব দিকে ঘাটতি তৈরি হচ্ছে এই বাজেটে। বিনিয়োগ একদম জিরোর দিকে চলে গেছে। চীন যদি বিনিয়োগ না করে, এই মুহূর্তে দেশে বিনিয়োগ নাই, বেকারত্ব বাড়ছে, মানুষের ব্যবসা বাণিজ্য ভাই লাল বাতি জ্বলতেছে। এই সকল কিছুর মধ্যে নির্বাচন যদি না হয়, দেশ নির্ঘাত একটা সংঘাতের দিকে যাবে। এই সংঘাত কেন হবে? নির্বাচন আগে হোক পরে হোক, কিন্তু এনসিপির যে জিনিসটা শিক্ষণীয় দরকার, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে কথাবার্তা বলার ব্যাপারে তাদের একটু শিষ্টাচারের মধ্যে আসা দরকার। বিএনপির মতন একটা দলকে যখন ভারতের দালাল, ভারতের এজেন্ট, ভারতের উমক, ভারতের গোলাম এই ধরনের শব্দ ব্যবহার করা হয়, স্বাভাবিকভাবে বিএনপি সেটার প্রতিক্রিয়া জানাবে। তবে এই বাদানুবাদের খবর আমাদের দুই দলের প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার সাথে কথা বলার পরে কারুর কাছে না শুনলেও আজকে কালের কণ্ঠ পত্রিকায় কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে, যে কালকে সেখানে ভিতরে প্রধান উপদেষ্টার সামনে তাদের এই তর্কাতর্কি হয়েছে। আর এ নিয়ে আবার এখন এই মুহূর্তে মাঠ উত্তাল। কোন দিকে যাচ্ছে আসলে? আমি অনেক ভেবেছি প্রফেসর মোহাম্মদ ইউনূসের জন্য এই রকম একটা ভুল করা কি সঙ্গত? এটা কি মানায় তার কাছে? মানে উনি ভুল করে বলেছেন, এরকম কি হতে পারে? উনি জানতেনই না যে একটারও বেশি, প্রায় 29টার মতো দল ইতিমধ্যেই ডিসেম্বরের মধ্যে ভোট চেয়েছেন।
এই ভুল তো তার হবার কথা নয়। উনি কোনো ব্যাখ্যা দেননি এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো জবাবদিহি করেন না। এমনকি সামনাসামনিও যখন কথা বলবেন তখন তার কাছে কোনো প্রশ্ন চাইলে আমি দেখেছি প্রায় অধিকাংশ ক্ষেত্রে উনি প্রশ্নের জবাব দেন না, হয় খুবই মিষ্টি একটা হাসি দিয়ে বিদায় করে দেন অথবা কোনো কথাই বলেন না। এটার একটা সমস্যা হচ্ছে, আমরা যে সংলাপের কথা বলি, সংলাপ এখন বলা হচ্ছে মূল যে ব্যক্তি তার সাথে আমাদের প্র্যাকটিক্যালি কোনো সংলাপ কখনো হয় না। 4 বার এবং গতকালকে যদি ধরেন তাহলে 5 বার উনি সব রাজনৈতিক দলগুলোকে ডেকেছেন কথা বলবার জন্য এবং প্রায় প্রত্যেকটা বৈঠকের শুরুতেই উনি বলেছেন উনি খুবই ভালো ফিল করেন যখন উনি এই বৈঠকের সামনে পড়েন, যখন তার মধ্যে হতাশা থাকে, যখন তার মধ্যে দুশ্চিন্তে থাকে, সেগুলো সবই কাটিয়ে এই মানুষগুলোকে দেখলে তাদের সাথে কথা বললে তার চিন্তার পরিবর্তন হয়, উনি বেশ আশাবাদী হয়ে ওঠেন। এরকমই যদি হয় তাহলে উনি যাদের সঙ্গে কথা বললেন তাদের সঙ্গে সংস্কার নিয়ে কথা বলেছেন, উনি তাদের সঙ্গে রাজনীতি নিয়ে কথা বলেছেন, আগামী দিনের গণতন্ত্র নির্বাচন নিয়ে, গণতন্ত্র সংগঠন নিয়ে কথা বলেছেন না, ইস্যুর ওপরে ডেকেছেন। সেই ইস্যু হতে পারে শেখ মুজিবের জন্মদিন, সেই ইস্যু হতে পারে সাম্প্রদায়িকতা, সেই ইস্যু হতে পারে আগরতলাতে আমাদের এমবাসিকে, আমাদের হাই কমিশনকে যেরকম করে তারা আক্রমণ করেছে, এই ধরনের ইস্যু। আবার আমি বলছি কেবল ইস্যু নিয়ে ডেকেছেন কিন্তু বিষয় নিয়ে, অর্থাৎ রাজনীতির প্রশ্নে তিনি ডাকেন নেই। রাজনীতি যখন করছেন তখন না বুঝে তো করতে পারবেন না, রাজনীতি যখন পরিচালনা করছেন তখন পরিচালনা করবার মতো যথেষ্ট জ্ঞান আপনার মধ্যে না থাকলে আপনার নেতৃত্ব মানুষ শেষ পর্যন্ত মানবে না। আপনি যত বড় দল হন, যত বেশি শক্তি আপনার থাকুক, একটা ভুল নীতির উপরে রাজনীতি পরিচালনা করা যায় না। এই বিবেচনা থেকেই আমি বলতে চাই আমাদের সবারই এখন সতর্ক থাকা দরকার। চট্টগ্রাম পোর্ট নিয়ে আমি বড় কথা বলবো না, কেন এরকম পোর্ট ম্যানেজমেন্টের দায়িত্ব আমেরিকান অনেক পোর্টের জন্য ওরা দিয়েছে। সিঙ্গাপুর এত একটা পোর্ট সিটি, পোর্ট কান্ট্রি যেরকম করে বলেন, সেই দেশেরও বিখ্যাত সব পোর্ট বিদেশি কোম্পানিরা মেনটেন করে। আমাদের এখানকার সমস্যা হয়েছে যেই জায়গাতে এই স্টেশনটা হবে, অর্থাৎ যেখানে আপনি তাদেরকে দায়িত্ব দেবেন পোর্ট ম্যানেজ করবার জন্যে, সেটা একেবারেই যেটা আমরা সাবমেরিন বেস চাইনিজদের দিলাম তার এত কাছাকাছি হলো কেন? এই প্রশ্ন করতেই পারছেন না আপনি, আর করতে পারছেন না বলে তার জবাব দেওয়ার কিছু নাই। আর আমি এটা তো প্রথমেই বলেছি, প্রশ্ন করলেই যে জবাব পাবেন এই রকম একটা প্রশাসন, এরকম একটা সরকার দেশ চালাচ্ছে না। অতএব সামগ্রিক এতগুলো প্রশ্নের মধ্যে সামনে থেকে আমরা যে খুব বুঝে শুনে চলতে পারবো তারা, কিন্তু আমি মনে করি সতর্ক থাকা দরকার। আমি অনেস্টলি বলি, আমি জানি এখন যদি কথা বলি তাহলে সালাউদ্দিন সাহেব অবশ্য চলে গেছেন, যারাই আছেন জামাতে ইসলামের মতো পার্টি তারাও তো জুনে ভোটের কথা বলেনি, তারা বলেছে ফেব্রুয়ারি। তার মানে হচ্ছে যে যেরকম করে বলা হয়েছে মেজর পলিটিক্যাল পার্টি কেউই আপনার জুনের ভোটের কথা বলছে না, তাহলে জুনের মতো একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে ভোট করবার কথা তারা বলছেন কেন? এইটা বিবেচনা করেই আমাদেরকে সতর্ক থাকা দরকার, ঐক্যবদ্ধ থাকা দরকার। এর সাথে সাথে আমাদের প্রতিবেশী যারা আছে আমাদের আরও পাল্টা যা হতে পারে এটা গরিব মানুষের জন্য বিলানোর জন্য চাল দিচ্ছে, আপনার বাড়িতে রাখার জন্য চাল। ফেসবুকে ভাইরাল 19 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামে। বলা হচ্ছে যুব ও ক্রীড়া উপদেষ্টার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে 10, 20 কিংবা 30 নয়, বরং 1200 বস্তা চাল। শুধু তাই নয়, এই উপদেষ্টার বাবার সম্পর্কে প্রচার করা হচ্ছে চালের বিপুল মজুদের ঘটনা ঢাকতে তিনি নাকি ঘুষ দিয়ে পুলিশকে ম্যানেজ করার চেষ্টাও করেছেন। তবে এই ঘটনা কি সত্য নাকি মিথ্যা তথ্যই ভাইরাল করা হচ্ছে সামাজিক মাধ্যমে, সে ব্যাপারে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। ভিডিওটির সত্যতা যাচাইয়ে বেসরকারি টেলিভিশন ডিবিসির ইউটিউব চ্যানেলে গতকাল 2 জন পোস্ট করা একটি প্রতিবেদন পাওয়া যায়। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। ভিডিওটির 1 মিনিট 40 সেকেন্ডের পরে আসিফ মাহমুদের বাবা দাবিতে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। জানা যায় এটি চাঁদপুরে 16 বস্তা চালসহ এক ইউপি সদস্যকে আটকের ঘটনার। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানটি জানায় প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে ব্যবহৃত ছবির সঙ্গে আসিফ মাহমুদের বাবার দাবিতে প্রচারিত ব্যক্তির মিল রয়েছে। গতকাল 2 জুন প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এই ব্যক্তির নাম হুমায়ুন কবির, যিনি শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
এদিকে গত রোববার দিবাগত রাত 1:30টার দিকে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুস্থদের জন্য বরাদ্দকৃত 16 বস্তা ভিজিএফের চাল উদ্ধার করে। একই ঘটনা নিয়ে দেশের একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যেসব জায়গায় এই ব্যক্তিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ইউপি সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে। ফ্যাক্ট ওয়াচ জানায়, ভিডিওতে থাকা ব্যক্তিটি আসিফ মাহমুদের বাবা নন। জানা যায়, ভিডিওতে থাকা ব্যক্তি হলেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়া সংবাদ মাধ্যমে প্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার ছবির সঙ্গেও ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তির ছবি মিলিয়ে দেখা হয়েছে। ফ্যাক্ট ওয়াচ জানিয়েছে, তবে দুজনের চেহারায় মিল পাওয়া যায়নি। পাশাপাশি উপদেষ্টার বাড়ি থেকেও 1200 বস্তা চাল উদ্ধারের দাবিটিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। অর্থাৎ উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি থেকে চাল উদ্ধারের দাবিটি ভিত্তিহীন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।